এসবিআই এর মিউচুয়াল ফান্ডে টাকা রাখলে কি আপনি লাখপতি হয়ে যাবেন? এসবিআই এর সবকটা মিউচুয়াল ফান্ড কি খুব ভালো? আজকের ভিডিওতে সেটারই খোলাসা করব। এসবিআই এর টপ 5 মিউচুয়াল ফান্ড যেটা 2025-এ ভালো রেজাল্ট দিয়েছে এবং আগামী দিনে ভালো রেজাল্ট দিতে পারে। এর ভেতরে কিছু কিছু ফান্ড এরকম রয়েছে যেটা রিসেন্ট টাইমসে খুলেছে কিন্তু খুবই ভালো রেজাল্ট দিয়েছে। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। যদি এই চ্যানেল পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তোমাদের লাইকের খুব প্রয়োজন রয়েছে এই ভিডিওতে। বন্ধুরা, বিশেষ দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে যে কটি এসবিআই এর ফান্ড এনেছি সবকটাই দুর্দান্ত ফান্ড। সবকটার ভেতরে প্রচুর অপরচুনিটি রয়েছে এবং প্রচুর স্কোপ রয়েছে ভালো রিটার্ন জেনারেট করার। যদি এই বছরটি ভালো যায়, মানে 2026 যদি 2025-কে রিপিট না করে, তাহলে অনেক ভালো রেজাল্ট আমরা এখান থেকে পেতে পারি। শেয়ার মার্কেটে যেরকম রিস্ক থাকে, মিউচুয়াল ফান্ডেও হালকা রিস্ক থাকে। সেই জন্যই মিউচুয়াল ফান্ডকে বারে বারে আমাদেরকে ইভ্যালুয়েট করতে থাকা উচিত। কখনো কখনো হয় খুব বড় নামি মিউচুয়াল ফান্ড খুব একটা ভালো রেজাল্ট দেয় না, কিন্তু সেখানে যদি সঠিক সময় আমরা কোনো স্টেপ না নিই সেক্ষেত্রে আমাদেরকে একটু লং টার্মে কম রেজাল্ট দেখতে হতে পারে। আজকের ভিডিও সেই সম্পর্কেই একবার ভালো করে এসবিআই মিউচুয়াল ফান্ডগুলোকে ঝালিয়ে নেওয়ার। বন্ধুরা, 5টি মিউচুয়াল ফান্ডের নাম বলবো, তার আগে একটি বোনাস ফান্ড আপনাদের জন্য। এই ফান্ডটির নাম হচ্ছে এসবিআই মাল্টি ক্যাপ অ্যালোকেশন ফান্ড। মাল্টি ক্যাপ অ্যালোকেশন ফান্ডে যখন আমরা কথা বলি, তার মানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সবকটা ফান্ডের ভেতরেই ইনভেস্ট করে। যদি আমরা এর এক্সপেন্স রেশিও দেখি তাহলে 1.39% আমরা এক্সপেন্স রেশিও দেখতে পারবো। দেখুন, গত বছর প্রত্যেক ফান্ডেরই এক্সপেন্স রেশিও একটু কমের দিকে ছিল, 0.5 থেকে 1.2 এর ভেতরে ছিল। এই বছর কিন্তু সবকটার এক্সপেন্স রেশিও বেড়েছে। যদি আমরা এক্সিট লোড দেখি তাহলে 365 দিনের ভেতরে কেউ যদি উইথড্র করতে চান তাহলে উইথড্র করতে পারেন, কিন্তু 1% তাকে পেনাল্টি দিতে হবে। 365 দিনের পরে কোনো প্রকার পেনাল্টি দিতে হবে না। এক বছরে দেখুন রিটার্নটা কত, 18.97%। 18.97% কখন দিয়েছে? এই 2025-এর বছরে, যেখানে অন্যান্য মিউচুয়াল ফান্ড সেরকম রিটার্ন জেনারেট করতেই পারেনি, সেখানে এই ফান্ডটি বেশ ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে। যদি আমরা 3 বছর রিটার্ন দেখি তাহলে 18.54%, সেটাও খুব ভালো একটা রিটার্ন। এবং যদি 5 বছরে দেখি তাহলে 14.37% একটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। দেখুন, 5 বছর রিটার্নটা 14%, কিন্তু 3 বছর রিটার্নটা 18%, আবার 1 বছর রিটার্ন 18%। এই কথাটির মানে একটু বুঝতে হবে। তার মানে যদি আমরা হিস্ট্রি দেখি, হিস্ট্রিতে লাস্ট 5 ইয়ার্স একটা অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে, কিন্তু রিসেন্ট টাইমসে মানে 3 বছর এবং 1 বছর ভালো পারফরমেন্স দিয়েছে, মানে ইতিমধ্যে রিসেন্ট টাইমসে ভালো পেস পিক আপ করেছে। তার মানে এরকম ফান্ডে যদি আমরা নিবেশ করি সেখানে আমাদের নিবেশটা তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বন্ধুরা, আপনারা কোনো ফান্ডে নিবেশ করুন, তার আগে আমি এটা বলতে চাই, এটি একটি এডুকেশনাল ভিডিও। কোনো কিছুতে নিবেশ করার আগে নিজস্ব একবার রিসার্চ এবং অ্যানালিসিস করে নেবেন। বন্ধুরা, এবার যে ফান্ডটির কথা বলবো সেটি হচ্ছে এসবিআই পিএসইউ ফান্ড। আমি জানি এই বছর পিএসইউ খুব একটা ভালো পারফরমেন্স করেনি, তবু এটাকে 5 নম্বরে আমি রেখেছি। তার কারণ হচ্ছে ফিউচার একটা স্কোপ রয়েছে পিএসইউ এর খুব ভালো পারফরমেন্স করার। একটা বড় কারেকশনের থ্রুতে যাওয়ার পরে এবছর পিএসইউগুলো আবার একটু ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা এর এক্সপেন্স রেশিও দেখি তাহলে 1.86% এক্সপেন্স রেশিও। যদি কেউ 30 ডেজের ভেতরে উইথড্র করে ফেলে, মানে ইনভেস্ট করলো আর 30 দিনের ভেতরেই উইথড্র করে, তাহলে 0.5% মানে 100 টাকাতে 50 পয়সা তাকে পেনাল্টি দিতে হবে। আদারওয়াইজ কোনো পেনাল্টি দিতে হবে না যদি এর পরে কোনো দিন সে সেল করে। এটা কাকে ফলো করে? দেখুন, বম্বে স্টক এক্সচেঞ্জে যে পিএসইউ কোম্পানিগুলো রয়েছে তার টোটাল রিটার্ন ইন্ডেক্সকে ফলো করে। তো এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে যেতে চাই যে পিএসইউ মানে যে পাবলিক সেক্টর গভর্নমেন্ট ইউনিটগুলো রয়েছে শুধুমাত্র সেখানেই কিন্তু ইনভেস্টমেন্ট করে। সেখানে ব্যাঙ্কও হতে পারে, সেখানে অন্যান্য কোম্পানিও হতে পারে। আদারওয়াইজ কোনো প্রাইভেট এন্টিটিতে এরা ইনভেস্টমেন্ট করে না। সেই জন্য পিএসইউতে যদি মনে হয় আপনার স্কোপ নেই তাহলে কিন্তু এখানে ইনভেস্ট করবেন না। যদি আপনার মনে হয় পিএসইউতে স্কোপ রয়েছে তবেই এটা ইনভেস্ট করবেন। এটা এক প্রকারের সেক্টোরাল ফান্ড আপনি বলতে পারেন, তার মানে কিংবা থিমাটিক ফান্ডও আপনি বলতে পারেন। তার মানে একটা পার্টিকুলার ধরনের স্টকে এরা ইনভেস্টমেন্ট রাখে। যদি আমরা 1 বছর রিটার্ন দেখি তাহলে 15.30%, তবু অনেকটা ভালো রিটার্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। এর থেকেও খারাপ রেজাল্ট দিয়েছে অন্যান্য যে কম্প্যারিজনে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলো। যদি 3 বছর রিটার্ন দেখি তাহলে 29.31% রিটার্ন, এবং 5 বছরে যদি রিটার্ন দেখি তাহলে 29.19% রিটার্ন। এখানে একটু বুঝতে হবে। দেখুন, আমরা যখনই নিবেশ করবো তার আগে আমরা রিটার্নগুলোকে একটু বোঝার চেষ্টা করব।
এখানে আগেরটিতে আমরা কি দেখলাম যে 3 বছরের রিটার্ন আর 1 বছরের রিটার্ন প্রায় সেম ছিল, এখানে 5 বছরের রিটার্ন আর 3 বছরের রিটার্ন প্রায় সেম, 1 বছরের রিটার্নটা একটু কম। তার মানে কি, মানে 5th ইয়ার, 4th ইয়ার এবং 3rd ইয়ার যে লাস্ট 3টে বছর গেছে সেইখানে কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে। এবং রিসেন্টলি আমি আগেই বলে দিলাম একটা বড় কনসলিডেশন গেছে, সেই জন্য কিন্তু এই রিটার্নটি কম। এবার একটা সম্ভাবনা রয়েছে এখান থেকে আবার বাউন্স ব্যাক করবে, তো সেখানে আগামী 1-2 বছরের ভেতরে এটা একটা বেশ ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে। নাম্বার 4 একটি সেক্টরাল ফান্ড রয়েছে, এটি হচ্ছে SBI অটোমোটিভ অপরচুনিটিস ফান্ড। অটোমোটিভ অপরচুনিটিস মানে একদম যেটা গাড়ি সংক্রান্ত যত ধরনের শেয়ার রয়েছে সেখানে ইনভেস্টমেন্ট করে। এটা রিসেন্ট টাইমসে খুলেছে, সেই জন্য লাস্ট 3 বছর এবং 5 বছরের ডেটা আমরা পাচ্ছি না, কিন্তু আমরা 1 বছরের ডেটা পেয়েছি যেটা যথেষ্ট ভালো, 22.05% একটা রিটার্ন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এক্সপেন্স রেশিও 1.88%, মোটামুটি অ্যাভারেজ এরকমই চলছে। যদি 30 দিনের ভেতরে কেউ উইথড্র করে, খুব কম লোকই থাকবে যারা 30 দিনের ভেতরে উইথড্র করবে, যদি কেউ করে তাহলে তাকে দিতে হবে 1% এক্সিট লোড। কোথায় নিবেশ করে? নিফটিতে যে অটো কোম্পানিগুলো রয়েছে, যেগুলো কার ম্যানুফ্যাকচারার, বাইক ম্যানুফ্যাকচারার, যেরকমই ধরনের আমরা অটোমোবিল দেখতে পাই, সেখানে নিবেশ করে। দেখুন নাম্বার 3 যে ফান্ডটি রয়েছে সেটা হচ্ছে SBI BSE মানে বম্বে স্টক এক্সচেঞ্জ PSU ব্যাংক ইন্ডেক্স ফান্ড। একটু আগে দেখলাম PSU ফান্ড, এবার PSU ব্যাংক দেখছি, তাহলে পার্থক্যটা কোথায়? দেখুন PSU এর যখন কথা বলবো সেখানে ব্যাংকও আসবে, আদার্স কোম্পানিজও আসবে, কিন্তু শুধুমাত্র যখন PSU ব্যাংক বলবো তার মানে ব্যাংকের ভেতরে এটা একটা সেক্টর যেখানে শুধুমাত্র পাবলিক সেক্টর ইউনিটের ব্যাংকগুলোর কথা বলা হচ্ছে, প্রাইভেট ব্যাংকের কথা কোনোভাবেই বলা হচ্ছে না। তার মানে যে ব্যাংকগুলোতে গভর্নমেন্টের একটা বড় স্টেক রয়েছে এবং পাবলিকলি লিস্টেড, সেই ব্যাংকগুলোতে নিবেশ করে। আমি আরেকটা টিপস আপনাদেরকে দিতে চাই, এরকম অনেক ছোট ছোট ব্যাংক রয়েছে যেগুলো ধীরে 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 মার্কেট বড় হচ্ছে, কারণ ব্যাংকিং মার্কেটটাতে না বড় বড় জায়ান্টে ভরা। যেরকম ধরুন প্রাইভেট HDFC বিশাল বড় নাম, গভর্নমেন্টের ক্ষেত্রে SBI বড় নাম, কিন্তু অন্যান্য ছোট ছোট ব্যাংক যেমন কানাড়া ব্যাংক কিংবা ব্যাংক অফ বরোদা, এরকম ছোট ছোট অনেক ব্যাংক রয়েছে যারা ধীরে 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 বড় হচ্ছে এবং একদিন আসবে যারা টেক্কা দেওয়া শুরু করবে। সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে এটা একটা অনেক বড় প্রমিসিং একটা সেক্টর, কিন্তু আপাতত সবার কাছে সেটা অতটা অ্যাট্রাকটিভ নয়। কিন্তু যদি আমরা রেজাল্ট দেখি তাহলে অ্যাট্রাকশনটা বাড়বে, কারণ 1 বছরে দিয়েছে 21.50%, এক্সপেন্স রেশিও দেখুন 0.73%। যদি 15 দিনের ভেতরে কেউ উইথড্র করে তাহলে 100 টাকাতে 25 পয়সা হিসেবে পেনাল্টি দিতে হবে, আদারওয়াইজ কোনো পেনাল্টি দিতে হবে না। বম্বে স্টক এক্সচেঞ্জের PSU ব্যাংকের টোটাল রিটার্ন ইন্ডেক্সকে ফলো করে। এবার আপনাদের ভেতরে একটা প্রশ্ন হতে পারে যে এটাতে 22% দেওয়া, এটাতে 21% দেওয়া, কিন্তু এটাতে 3 নম্বরে রেখেছি আমি, একে রেখেছি আমরা 4 নম্বরে, তার মানে একটু পার্শিয়ালিটি হয়ে গেল না? এটাকে তো 3 নম্বরে যাওয়া উচিত ছিল। দেখুন এক্সপেন্স রেশিওটা একটা ফ্যাক্টর, সেই জন্য কিন্তু আমি 3 নম্বরে রেখেছি, কারণ এক্সপেন্স রেশিওটা প্রায় 50%-এর মতন, সেই কারণে আমরা রেখেছি। কারণ এখানে যদি আপনি দেখেন 21.5, এটা 22, মানে 0.55%-এরই ডিফারেন্স রয়েছে, কিন্তু এখানে কিন্তু আপনার অনেক বেশি ডিফারেন্স আপনারা পাচ্ছেন, সেদিক থেকে এটা 3 নম্বরে রয়েছে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখুন নাম্বার 2তে এবছর যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা হচ্ছে SBI গোল্ড ফান্ড। এবার একটু অন্য রকমের, স্টক মার্কেটের থেকে বাইরে কিন্তু মার্কেটের ভেতরেই, স্টকে নয় গোল্ডে, কমোডিটিতে। কেন? কারণ এবছর বিশাল রিটার্ন রয়েছে, বিশাল 74.30% রিটার্ন রয়েছে, সেই জন্য এটা রিটার্ন আমরা এখানে রেখেছি নাম্বার 2-এ, যেটা ভালো পারফরমেন্স দিয়েছে। 3 বছরে 33% রিটার্ন এবং 5 বছরে 20%-এর কাছাকাছি রিটার্ন। যদি আমরা 15 দিনের ভেতরে উইথড্র করি তাহলে 1% দিতে হবে। ডোমেস্টিক গোল্ড প্রাইসের উপর নির্ভর করে এটা চলে, এক্সপেন্স রেশিও খুবই কম। এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে অলরেডি ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, আগামী দিনে কি দেবে? দেখুন গোল্ডের প্রাইস কোনো দিন স্টকের মতন একেবারেই নিচে পড়ে যায়নি, গোল্ডের প্রাইস অলওয়েজ বেড়েছে। ইন্ডিয়া এমন একটা মার্কেট যেখানে গোল্ড শুধুমাত্র কমোডিটি নয়, গোল্ড একটা ইমোশন।
আমি আগে অনেক ভিডিওতে বলেছি গোল্ডের প্রাইস কিন্তু বাড়তেই থাকবে। আপনারা যদি জুয়েলারি বানিয়ে রাখেন, যেটা সাধারণত হয়, সেখানে আপনার রিসেলিং করতে গেলে অনেক প্রবলেম, সেটা ইনভেস্টমেন্ট হিসেবে হয় না। কিন্তু যদি ইনভেস্টমেন্ট করতে হয় গোল্ডে, তাহলে দুটো তিনটে উপায়ই রয়েছে। এক ETF, এক মিউচুয়াল ফান্ড, আর একটা রয়েছে আপনি যদি ফিজিক্যাল বুলিয়ান হিসাবে গোল্ড কেনেন। আগামী বছর মানে এই বছর আর কি 2026 যে পুরোটা রয়েছে, এখানেও কিন্তু গোল্ডের রিটার্নটা ভালো হবে। যদি আপনারা বলেন যে কেন এতটা আমি আশাবাদী, কারণ গোল্ডের সাথে আর একটা কমোডিটি রয়েছে যেটা হচ্ছে সিলভার। সিলভারের প্রাইস আর গোল্ডের প্রাইস একটা রেশিও থাকে। এখন সিলভার প্রচুর পরিমাণে উপরে চলে গেছে, তো গোল্ড এবং সিলভারের রেশিওটা অবশ্যই মেনটেন হবে। মার্কেট সেটাকে মেনটেন করেই, এবং যখন সিলভার একটা লিমিটে পৌঁছে যাবে তখন অল্টারনেট হিসাবে মানুষ গোল্ডের দিকেই যাবে। আর একটা কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল বাজারে, ইন্টারন্যাশনাল যে বিভিন্ন রিলেশন রয়েছে সেখানে প্রচুর পরিমাণে এখন সংকট রয়েছে, অস্থিরতা রয়েছে, আনসার্টেনিটি রয়েছে। কোন দেশ কাকে আক্রমণ করবে, এখন যখন রিসেন্টলি ভেনেজুয়েলাতে অলরেডি অ্যাটাক করে দিয়েছে আমেরিকা, এরকম সিচুয়েশানে যেখানে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কনফ্লিক্ট হতেও পারে, ভেনেজুয়েলা চলছে, ইসরায়েল গাজা চলছে, ইসরায়েল ইরান চলছে, এরকম সিচুয়েশানে বিভিন্ন কান্ট্রি শিফট করছে US ডলার কিংবা গোল্ড, দুটো ক্ষেত্রে। স্টকে মানুষের অতটা ভরসা এই সময় থাকছে না, কারণ স্টক বিভিন্ন ফ্যাক্টরকে নির্ভর করে চলে, সেখানে গোল্ড অত ফ্যাক্টরের উপর নির্ভরশীল নয়। গোল্ড কোনো ক্রাইসিসেই উপরের দিকে চলে যায়, সেই জন্য গোল্ড কিন্তু এবছর ভালো রিটার্ন দেবে। হয়তো 74% রিটার্ন দেবে না, কিন্তু অন্যান্যগুলোর থেকে ভালো রিটার্ন দেবে। বন্ধুরা, এবার লাস্ট যে মিউচুয়াল ফান্ড সেটাকে ডিসক্লোজ করবো, তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, নাম্বার 1-এ যেটা রয়েছে এটি একটি খুব ইন্টারেস্টিং, এটি হচ্ছে সিলভার ETF ফান্ড অফ ফান্ড। তার মানে এটা একটা মিউচুয়াল ফান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ডটা কিনে কী রেখেছে, স্টক কিনেছে না কী কিনেছে? এই মিউচুয়াল ফান্ডটি যেটা কিনে রেখেছে সেটা হচ্ছে সিলভারের ETF কিনে রেখেছে। তার মানে এটাকে ফান্ড অফ ফান্ড বলা হয়। এক বছর রিটার্নটা দেখুন 161.77% রিটার্ন রয়েছে। এক্সপেন্স রেশিও অনেকটাই কম, 0.64%। 15 দিনের ভেতরে কেউ যদি উইথড্র করে তাহলে 1% পেনাল্টি দিতে হবে, আদারওয়াইজ দিতে হবে না। প্রাইস ভ্যারি করছে ডোমেস্টিক সিলভার প্রাইসের ওপরে। এবার সেম কোশ্চেন, কে সিলভারের দাম কি এবছরও বাড়বে? এখন অবধি সিলভারের প্রাইস ক্রমশ উপরের দিকেই যাচ্ছে, এবং রিসেন্ট টাইমসের ভেতরে যদি আমরা আগামী 3 মাসও দেখি তাহলেও কিন্তু সিলভারটা বুলিশ প্যাটার্নেই রয়েছে। সেদিক থেকে এখানে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান করতে পারেন, কিন্তু অলওয়েজ একটু নজরে রাখতে হবে। দেখুন, এই ফান্ডটিতে কি 15 দিনের পরে যদি আপনি উইথড্র করেন তাহলে আপনাকে এক্সিট লোড দিতে হবে না, সেই হিসাবে আপনারা নিবেশ করতে পারেন। একটু রিস্কি, হাই ভলাটাইল, সেটা আমি আগেই বলে দিলাম, সতর্ক করে দিলাম। কিন্তু যদি রিটার্ন তৈরি করতে হয় তাহলে আপনারা রিটার্ন বার করতে পারবেন ভালো মতন করে। একটু ডাইভার্সিফাই করতে হবে, কিছু গোল্ডে, কিছু সিলভারে, আদার্স ফ্যাক্টরে যদি করেন ওভারঅল আপনার ভালো একটা রিটার্ন তৈরি হবে। আজকের ভিডিওতে এতটুকুই। এরকমই আরও ভিডিও নিয়ে আসবো আমি আমার চ্যানেলে। আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।